ইন্টারন্যাশনাল যুদ্ধ নিয়ে আলোচনা শুনে ঝাটকা খায়া গেছিলাম ঢাকা ভার্সিটিতে গিয়া। মাগার এই ভদ্রলোকটা মানে আমারে তো পারমিশন থাকা সত্ত্বেও, মানে যে মেইন আলোচক তার কাছ থেকে পারমিশন নেওয়া সত্ত্বেও এই ভদ্রলোকটা আমাকে আর কোনো ভিডিও রেকর্ড করতে দেন নাই। এমনকি আমি বললাম যে আমি এই আলোচনাটা শুনতে খুবই ইন্টারেস্টেড, সেটা বলা সত্ত্বেও, বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও আমাকে এই আলোচনাটা শোনার জন্য বসে থাকতে দেন নাই। তো এই ধরনের মানুষের জন্য আজকে মুসলিম উম্মারা কোনোদিনই আগাতে পারবে না, পারে নাই, পারতে মানে মুসলিম উম্মা আজকে ভেঙে গেছে, মানে আগাতে পারতেছে না, কোনোদিন পারবে কিনা সন্দেহ। যদি মানে ভালো মানুষের ভিড়ে, মানে এরা কিন্তু থাকে ভালো মানুষের মানে ভাজে ভাজে থাকে। ঠিক আছে, যে আলোচক তিনি খুবই ভদ্রলোক, তিনি আমাকে পারমিশন দিয়েছেন যে হ্যাঁ ভাই রেকর্ড করেন, পাবলিশ করেন, সমস্যা নাই। হ্যাঁ, মানে আমি ওনাকে বলছি যে আমি খুব ইন্টারেস্টেড ভাই, আমি মুসলিম উম্মাকে এক করা, এই ইন্টারন্যাশনাল যুদ্ধ মুদ্ধ নিয়ে গবেষণা করা নিয়ে আমি খুব ইন্টারেস্টেড ভাই। সে আমার খুব অ্যাপ্রিসিয়েট জানাইছে, ভাই হ্যাঁ ভাই রেকর্ড করেন, বসেন বসেন শুনেন। হ্যাঁ, আমি যদিও বহিরাগত ছিলাম ওইখানে, কিন্তু এই যে ভদ্রলোকটা, এই ভদ্রলোকটা ভাই এই গুড়ে বালি হ্যাঁ দিয়ে দিল আমাকে। ব্যাপারটা অনেকটা এমন যে মানে এক গ্লাস দুধের মধ্যে এক ফোঁটা ওই গরুর ওই গোমূত্র, যেটা ইন্ডিয়ানরা বলে গোমূত্র দিলে যেটা হয়, ঠিক আছে, মানে এই ধরনের লোকজন হচ্ছে ওই রকম অবস্থা আমাদের মুসলিম উম্মার মধ্যে। যাই হোক, মুসলিম উম্মারা যারা এক হতে চান, যারা একটা কমিউনিটি করতে চান ওয়ার্ল্ড ওয়াইড, যারা ওয়ার্ল্ড ওয়াইড যুদ্ধ টুদ্ধ কিংবা ওভারঅল পলিটিক্সের যে বিষয়গুলা মুসলিম উম্মার মানে জয় লাভের জন্য যেসব বিষয় নিয়ে গবেষণা করতে চান, তাদের ভাজে ভাজে যে এরকম চাটুকার আছে, এরকম মানে যারা আছে, হ্যাঁ মানে এরা হচ্ছে মানে খুবই বাজে অবস্থা। এদের কারণে কিন্তু আপনারা কোনোদিনই পারবেন না আগাতে। এই ব্যাপারটা আপনারা সাবধান রাখেন। এই যে আমি একটা প্রমাণ দিলাম, এই একজনকে চিহ্নিত করলাম, এরে আপনারা পারলে রিপেয়ার করেন। এরকম যত লোক আছে প্রত্যেকটা লোককে আপনারা ধরে ধরে চিহ্নিত করে জনে জনে রিপেয়ার করে দিবেন দয়া করে। দেখুন ভিডিওটা। সবাই ভালো আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই মোটামুটি একজনের সঙ্গে পরিচয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েন। ঢাকা ইউনিভার্সিটির বাহিরে কারা আছে? ঢাকা ইউনিভার্সিটি পড়েন? আপনারা কি চট্টগ্রাম ইউনিভার্সিটি নাকি অন্য কোথাও? বিশ্ববিদ্যালয় আচ্ছা, রাজশাহী বিউপি যমুনা বিশ্ব ও আচ্ছা, ডাইভার্স সব ইউনিভার্সিটি। আপনারা এখানে আসেন বন্ধু-বান্ধবের সূত্রে নাকি হচ্ছে সেন্টারের সূত্রে? সেন্টারের একটা ডাইভার্স অডিয়েন্স আছে, যাক ভালো। তো তোমার সাথে পরিচয় দিলাম আর কি। আচ্ছা, আমি আমারটা বলি। আমার নাম তো আপনারা জানেন, মাস্টার্সে পড়তেছি আর কি। তো আমি ইন্টারন্যাশনাল রিলেশনসেই অনার্স করলাম, মাস্টার্স প্রায় শেষের দিকে। আপনার এখানে ফার্স্ট ইয়ার কারা কারা আছে? আর সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার আছে কেউ? কারণ আপনি ইউনিভার্সিটিতে মোটামুটি শুরুর দিকে সময় দিতে যাচ্ছে। আমি ইউনিভার্সিটি আসি 2020 সালে। আচ্ছা, তো আমরা আলোচনাটা থেকে শুরু করি আর কি। আপনারা যেহেতু এই ব্যাপারে আগ্রহ বোধ করছেন এই আলোচনা শোনার জন্য, কারণ আপনারা ইতিমধ্যে অনেক কিছু জানেন। এই ইরান ইসরায়েল আমাকে ইনভাইট করা হয়েছে। আমি শুরুতে কিছুটা একাডেমিক জায়গা থেকে আমরা একটা ভিউ জানাতে থাকি, ঠিক আছে? অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশনসের বা পলিটিক্যাল সায়েন্সের কিংবা পিস অ্যান্ড কমিউনিটি স্টাডি যারা পড়ছেন, এখানে পলিটিক্যাল সায়েন্সের একজন আছেন, আপনি আছেন, বা পিস অ্যান্ড কনফ্লিক্টে, তাদের জন্য হয়তো এই জিনিসটা কারণ একটু ইজিয়ার হবে, বাট আমি ইন জেনারেল সবার জন্য ওখানে করছি। আচ্ছা, তো একটা যুদ্ধ, বিশেষ করে ইরান ইসরায়েল বা এই যুদ্ধটা, এটা আমরা হচ্ছে কয়েকটা একাডেমিক পার্সপেক্টিভ থেকে, মাল্টিপল পার্সপেক্টিভ আমরা চেষ্টা করব। প্রথমত আমাদের পত্র পত্রিকায়, তারপরে হলো যত ধরনের নিউজ মিডিয়া আউটলেট আছে বা মেইন স্ট্রিম যে আলাপটা, পুরোটাই দেখা হয় একটা কনভেনশনাল রিয়েলিস্ট পার্সপেক্টিভ থেকে, ঠিক আছে? রিয়েলিস্ট পার্সপেক্টিভ অর্থাৎ দুইটা দেশের মধ্যে যুদ্ধ, এটা হচ্ছে তাদের মধ্যে এক্সিস্টেন্সিয়াল থ্রেট। একটা দেশ আরেকটা দেশকে কি তার ন্যাশনাল ইন্টারেস্ট কিংবা তার এক্সিস্টেন্সিয়াল যে হচ্ছে, এই জন্য তারা যুদ্ধটা ডিক্লেয়ার করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এর বাহিরে কিন্তু অন্য কোনো ভিউ সচরাচর আমরা খুব একটা পাই না। তো সেই জায়গা থেকে আমরা একটা থিওরি বা হচ্ছে একাডেমিক পার্সপেক্টিভ দেখা চেষ্টা
চাই কনস্ট্রাকটিভিজম থেকে আমি একটা আলাপটা দিব। কনস্ট্রাকটিভিজম আমাদেরকে কী বলে? কনস্ট্রাকটিভিজম হচ্ছে একটা থিওরি যেটা বলতে চায় যে একটা দেশ অন্য দেশকে তখনই শত্রু হিসেবে চিহ্নিত করবে যখন তার মানে উপরের দেশকে সে অ্যাজ এ শত্রু কনস্ট্রাক্ট করবে। এটা একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, যেমন নিউক্লিয়ার ওয়েপন, এটা কিন্তু যে কোনো দেশের জন্য থ্রেট, তাই না? কিন্তু আমেরিকার কাছে সাপোজ 5,000 নিউক্লিয়ার ওয়ারহেড আছে, আর ইংল্যান্ডের কাছে আছে 500, 700, 800, এই ফ্রান্সের কাছে আছে। কিন্তু আমেরিকার জন্য ইংল্যান্ডের নিউক্লিয়ার ওয়ারহেড থ্রেট, কিংবা আমেরিকার নিউক্লিয়ার ওয়ারহেডগুলো কি ইংল্যান্ডের জন্য থ্রেট? কিন্তু আমেরিকা দেখবেন নর্থ কোরিয়ার 10টা নিউক্লিয়ার ওয়ারহেড নিয়ে প্রচন্ড পরিমাণ থ্রেট ফিল করে। এটা কেন? এটা হচ্ছে কনস্ট্রাকটিভিজম। মানে হচ্ছে আপনি একটা কোনো দেশকে তখনই শত্রু হিসেবে আইডেন্টিফাই করবেন, এটা শুধুমাত্র যে তার যেমন ব্যালেন্স অফ পাওয়ার থিওরি কি বলে, যেটা হচ্ছে কনভেনশনাল রিয়েলিজম থেকে আসে আর কি। সেটা বলে হচ্ছে একটা দেশ যদি তার মিলিটারি শক্তি বৃদ্ধি করে, তখন সেটা ব্যালেন্স করার জন্য অন্য দেশকে কী করতে হয়? মিলিটারি পাওয়ার বৃদ্ধি করতে হয়। কিন্তু আমরা দেখি যে হচ্ছে আমেরিকা যতই পাওয়ারফুল হোক, ইউরোপের কোনো কান্ট্রি কিন্তু তাদের কম ছাড় না। তারা কি মিলিটারি পাওয়ার বৃদ্ধি করতেছে আমেরিকার জন্য? করতেছে। অন্য কোনো কান্ট্রি হয়তো করতেছে সেই জন্য। তারা ব্যালেন্স অফ পাওয়ার থিওরি কিন্তু সব জায়গায় এই জায়গাটা কার্যকর করছে না, এটা অন্যভাবে কার্যকর হয়, এটা আমাদের মাধ্যমে বিষয়টা। তার মানে আমি বলতে চাচ্ছি কনস্ট্রাকটিভিজম দিয়ে আপনি এভাবে বুঝতে পারেন যে ইরান ইসরায়েলকে শত্রু হিসাবে কি করছে? চিহ্নিত করছে, কনস্ট্রাক্ট করছে। ভাইস ভার্সা, ইসরায়েল ইরানকে শত্রু হিসেবে চিহ্নিত করছে। মিডল ইস্টে ইসরায়েল ইরানের প্রধান একমাত্র শত্রু, একমাত্র বলতে সবচেয়ে বড় শত্রু। আর ইসরায়েলের জন্য মিডল ইস্টে সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইরান। ইরানও মুসলিম দেশ, অন্যান্য আরব কান্ট্রিগুলো মুসলিম দেশ, কিন্তু পার্থক্য হচ্ছে কি? কনস্ট্রাকটিভিজম বলতেছে এর হচ্ছে শত্রু হিসেবে আইডেন্টিফাই করছে। আচ্ছা, এরপরে আরো একটা আমরা যদি পার্সপেক্টিভ যাই, যেমন হচ্ছে পোস্ট কলোনিয়াল থিওরি। এডওয়ার্ড সাইড আমাদেরকে ওরিয়েন্টালিজম ওই ওই ব্যাপার কাছাকাছি। পোস্ট কলোনিয়াল থিওরি বলতেছে ইসরায়েল হলো মিডল ইস্টে ওয়েস্টের একটা স্যাটেলাইট, ঠিক আছে? অর্থাৎ একটা কলোনিয়াল স্যাটেলাইট। ওয়েস্টকে সে এখানে ওয়েস্ট ব্যাক একটা কলোনিয়াল স্টেট, যেটা হচ্ছে প্যালেস্টাইনকে কি করছে? কলোনাইজ করে দিয়েছে। আর সে হলো একটা কলোনিয়াল স্টেট। একই রকমভাবে সে ইরানকেও ওই ওয়েস্ট ব্যাক কলোনিয়াল প্রজেক্ট পাওয়ার প্রজেক্ট করতেছে। দ্যাট মিনস কলোনিয়াল থিওরিটা আপনি এভাবে বুঝতে পারেন যে ওয়েস্ট শক্তি বা যারা কলোনাইজ শক্তি ছিল, ইউরোপ, আমেরিকা, যারা আমেরিকা যদি কলোনাইজ ছিল না, কিন্তু আলটিমেটলি তারা কেউ একই চন্দ্রা। এভাবে হচ্ছে কলোনিয়াল থিওরি থেকে আপনি বুঝতে পারেন। তারপরে আপনার হলো এই এডওয়ার্ড সাইড, সে এখানে বলে যে বেসিক্যালি ওয়েস্ট ইস্টকে কখনোই কি করতে দিবে না, আগাইতে দিবে না, উঠতে দিবে না। ইস্টের মধ্যে কয়েকটা প্রধান পাওয়ার, যেমন চায়না। চায়না রাইজ করতেছে, ওয়েস্টের মাথা ব্যথার কোনো শেষ নেই। সেখানে অনেকগুলো সিরিজ অফ প্রজেক্ট লঞ্চ করছে, যেমন কি অকাস, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, আইপিএস। তারপরে হইল চায়নার যে বেলজিয়াম ইনিশিয়েটিভ, ওটা ঠেকানোর জন্য সে মানে সিরিজ অফ প্রজেক্ট সে লঞ্চ করছে। তার এটা ওয়ান অফ দ্য মেইন কনসার্ন। রাশিয়া যদিও মানে ইস্টের পার্ট, কিন্তু অনেকে তারা ওয়েস্টার্ন করে। বাট আলটিমেটলি যেহেতু আমেরিকার শুধু সে ইস্ট, রাশিয়াকে সে উঠতে দিচ্ছে না। একই রকমভাবে ইরান অ্যাজ এ পার্ট অফ ইস্ট সে উঠতে দিবে না। এটা হচ্ছে সাইডের থিওরি। এরপর আপনি এটারে যদি গ্রামশিয়ান থিওরি বা নিউ মার্কসিস্ট থিওরি সেটা দিয়ে দেখেন, মার্কসের সহজ কথা কি? বুর্জুয়া প্রলেতারি, এই কথাটা তো বুঝেন। মানে হইলো এটা যদি গ্লোবাল স্কেলে নিয়ে গেছে গ্রামশি। মার্কস তো পুরো বলে গেছে সমাজের কথা, সমাজে শ্রেণীর মধ্যে কাঠামো থাকবে। ইন্টারন্যাশনাল রিলেশনসের মধ্যে যে জিনিসটা অ্যাপ্লাই করতে পারা যেতে পারে, এই জিনিসটা গ্রামশি আর একটু মার্কসকে ক্যারেক্ট করে। গ্রামশিরে বলা হয় নিউ মার্কসিস্ট বলা, ঠিক আছে? তো গ্রামশি দেখাইতেছে, গ্রামশি এখন না, গ্রামশি থিওরি মতে আর কি। গ্রামশি তার থিওরি অনুসারে হচ্ছে যেহেতু ইরান একটা হচ্ছে ইস্টার্ন স্টেট এবং সে হচ্ছে একটা, আর ইসরায়েল হচ্ছে একটা পুঁজিবাদী স্টেট। তো পুঁজিবাদী স্টেটগুলো অপুঁজিবাদী স্টেট হোক কিংবা হচ্ছে অন্যদেরকে ফাইল করতে পারে। ওদের এখানে বর্ণবাদী একটা কথা এখানে প্রচলিত আছে। সেটা কি ধরনের? সেটা হচ্ছে যেমন সমাজের মধ্যে বুর্জুয়া শ্রেণী প্রলেতারিদেরকে কি করতে চায়? তাদের করতে চায়, অর্থ
ইন্টারন্যাশনাল স্পিয়ারে এটা বলা হয় কোর পেরিফেরি বলা হয় আর কি। কোর স্টেটগুলো পেরিফেরিয়াল স্টেট। কোর স্টেট হচ্ছে যারা অল্প একটা ওয়েস্টার্ন স্টেট, পেরিফেরিয়াল হচ্ছে বাংলাদেশ এইসব স্টেটের পেরিফেরি। এদেরকে সে কি করতে চায়? এক্সপ্লয়েট করতে চায়। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল জায়গা থেকে গ্রামশিয়ার এই ব্যাখ্যা। আর এই ব্যাখ্যাগুলো আমি কেন বলতেছি সেটা, যদিও এগুলো দিয়ে খুব একটা আমরা ধরতে পারতেছি না যুদ্ধটা, সেটাই আমি বলবো একটু পরে কেন ধরতে পারতেছি না। এরপরে আপনি এটারে আরো বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায় আর কি, থিওরি দিয়ে ব্যাখ্যা করা যাক। আমরা তো সিকিউরিটাইজেশন থিওরি একটা আছে, এটা আইআরআর বিশ্লেষণ ছাড়া পড়াশোনা না, কোপেনহেগেন স্কুল বলা হয়। ওরাও বলতেছে যে মূলত স্কারশিপ পদ্ধতিতে শত্রু নির্মিত হয়। মানে হইল কোনো একটা দেশ রাজনৈতিকভাবে আলোচনা বক্তব্যের মধ্যে কোন দেশকে সে শত্রু বানায়। ইসরায়েল যাদের শত্রু বানায়, সে শত্রু বানায়।